হ্যাঁ গো, আজ বাজার থেকে ভালো ইলিশ মাছ পেলে নিয়ে এসো তো। ভাবছি ইলিশ ভাপা রান্না করব। আর শোনো, দুটো ইলিশ মাছ নিয়ে এসো। একটা ইলিশ মাছ তোমার পিসিমাকে দেব। কি বলছো গিন্নি? পিসিমা ইলিশ মাছ খাবে? পিসিমা যা কৃপণ মানুষ, সারাদিন শাক পাতা খেয়েই কাটিয়ে দেয়, সে আবার কিনা ইলিশ মাছ খাবে? তোমার পিসিমা যে কৃপণ মানুষ সে কি আর আমার জানা নেই? বাবার অত সম্পত্তি, তাও একটা মাটির বাড়িতে থাকে। আমাদের এত বড় বাড়ি থাকা সত্ত্বেও পিসিমা এখানে থাকেই না। সুখ ভোগ করলে নাকি সংসারে শান্তি চলে যাবে। কি অদ্ভুত তার চিন্তা ভাবনা। সেই পিসিমা আমার আর মান সম্মান রাখলো না। সত্যি, রাস্তাঘাটে বেরোলে লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে। লোকে কি বলবে? একটা মাত্র পিসিমা, তা আবার অত বয়স্ক, অথচ আমাদের সাথে থাকেই না। এই তো পুকুর ধারে অনেক কচু শাক হয়েছে। যাক, আজকে আর বাজার থেকে কিছু কিনতে হবে না, টাকাটা বেঁচে গেল। এই কচু শাক ভাজা খেয়েই আজকে সারা দিনটা কাটিয়ে দেব। বাজারে দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে এই শাক পাতা ভাজা খেয়ে আমি বেশ ভালোই আছি। আমার টাকাগুলো আর কিছু খরচ হচ্ছে না, কি মজা। পিসিমা, ও পিসিমা, একবার বাইরে এসো তো। দেখো দেখো, তোমার জন্য কি এনেছি। একটা গোটা ইলিশ মাছ। কি বললি? ইলিশ মাছ? কত দাম জানিস ইলিশ মাছের? অত টাকা দিয়ে মাছ খাবার কোনো মানে হয় না। যা, নিয়ে যা, ফেরত নিয়ে যা বলছি। পিসিমা, আমরা রোজ ভালো ভালো খাবার খাই, তুমি শুধু শাক পাতা খেয়েই কাটিয়ে দাও। আমাদেরও তো খারাপ লাগে নাকি? তাছাড়া আশেপাশের লোক কী বা ভাববে? লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা বলে অত টাকা দিয়ে ইলিশ মাছ খাবার কোনো মানে হয় না। আমার এই শাক পাতা খেয়েই ঠিক আছে, টাকাগুলো তো জমছে। সত্যি পিসিমা, কৃপণ দেখেছি। তোমার মতো কৃপণ আমি কোথাও দেখিনি। থাক থাক, তুই আর রতন কেন পিসিমা পিসিমা করিস? আমি কি কিছু বুঝি না নাকি? এই যে আমার এত টাকা, সেই টাকার লোভেই পিসিমা পিসিমা করিস। থাক পিসিমা থাক, তোমার ওই টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু দিই। সত্যি তুমি আর শুধরাবে না। বুঝলে গিন্নি, একটা খারাপ খবর আছে। আমাদের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। জানি না এরপরে আর ভালো ভালো রোজ খাবার খাওয়ানো যাবে কিনা তোমাদের। কি আবার হবে? সবার যা হবে আমাদেরও হবে। তুমি তো একা কারখানায় কাজ করতে না। যেমন করে হোক দিন ঠিক চলে যাবে। রোজ ভালো ভালো খাবার নাই বা খেতে পেলাম, তবে খাবার খাওয়া তো যাবে। আচ্ছা, পিসিমাকে যদি আমাদের এই দুরবস্থার কথা জানাই, তাহলে পিসিমাকে একটু সাহায্য করবে? তোমার কি মাথা খারাপ? পিসিমার কাছে টাকা চাইবে? খবরদার না। রোজ ভালো ভালো কিছু খাবার আমি পাঠাই। রোজই আমাকে কথা শোনায় যে তার টাকার লোভে নাকি আমরা ভালো ভালো খাবার দিই। মন বোঝার কখনো চেষ্টাই করে না। তাই কোনো দরকার নেই। আমাদের যা জমানো টাকা আছে সেটা দিয়ে এখন চলুক, পরে না হয় কোনো কাজ ঠিক খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তাছাড়া পিসিমার জন্য কি আমাদের কম মান সম্মান ডোবে? একা পিসিমা আলাদা থাকে। কতবার বলেছি আমাদের সাথে থাকার জন্য, কখনোই থাকে না। থাক
পিসিমার কথা যত কম বলা যায় ততই ভালো। আমাদের একমাত্র মেয়ে মিনি, পুজোর সময় তাকেও একটা জামা অবধি দেয় না, সেটাতেও নাকি তার পয়সা খরচ হয়ে যাবে। হ্যাঁ, দেশে পিসিমার যা জমি জায়গা আর সোনাদানা আছে তাতে একটা আস্ত জমিদার বাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু পিসিমা নিজের দুই মেয়েকে বিয়ের সময়ও তেমন করে কিছুই দেননি, সারাটা জীবনই এই কিপটেমি করেই কাটিয়ে দিলে। থাক, আর পিসিমার কথা বলে লাভ নেই। চলো আমরা এবার খাবারটা খেয়ে নিই। জানো মা, পাশের বাড়ির ফুলির ঠাকুমা ফুলিকে প্রতিদিন একটা করে চকলেট কিনে দেয়, কিন্তু আমার পিসি ঠাকুমা আমাকে কোনো দিন কিছু দেয় না। সে তুই এ জন্মে আর আশাও করিস না। তোর পিসি ঠাকুমা যা কৃপণ মানুষ, এমন কৃপণ মানুষ আমি দুটো দেখিনি। মা মা, আমার না কদিন ধরে খুব মাংস খেতে ইচ্ছা করছে। এই কদিন তুমি রোজ ডাল আর ভাত রান্না করছো, আগে কত ভালো ভালো খাবার আমাদের ঘরে রোজ রান্না হতো। কি আর করব বল মিনি, তোর বাবার চাকরিটা আর নেই, তাই এই কটা দিন একটু কষ্ট কর। তারপর যখন নতুন কাজ পাবে আবার আমরা ভালো ভালো খাবার খাবো। মা মা, আমি একটু পিসি ঠাকুমার বাড়ি যাচ্ছি, কতদিন পিসি ঠাকুমার সাথে গল্প হয়নি। ও পিসি ঠাকুমা, পিসি ঠাকুমা, তোমার তো অনেক টাকা, গ্রামে সবাই বলে আমাকে একটু মাংস খাওয়াও না, কতদিন মাংস খাইনি। কি মাংস? বলি মাংস কত দাম জানিস? ওই সব হচ্ছে না। তোকে বুঝি রতন আর ওর বউ পাঠিয়েছে আমার টাকা খসানোর জন্য? ওই সব হবে না। ও পিসি ঠাকুমা, আমি তো তোমাকে কত ভালোবাসি, দাও না, একটু মাংস খাওয়ার টাকা দাও না। না 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 না, ওসব মাংস টাংসের টাকা আমি দিতে পারবো না। তুই এখন বাড়ি যা, আমি একটু শাক পাতা জোগাড় করে আনি, তারপর রান্না করে খাবো। জানো মা, রতন দাদার চাকরিটা আর নেই, কারখানার চাকরিটা শুনলাম চলে গেছে। ওদের খুব কষ্ট করে সংসার চলছে। হ্যাঁ মা, আর ওই আমাদের মিনি, সেও তো খুব ছোট, রোজ একটু ডাল আর ভাত দিয়ে ভাত খাচ্ছে। পই পই করে বলেছিলাম রোজ অত ভালো ভালো খাবারের উপরে খরচা না করে একটু পয়সা জমা। কেউ আমার কথা শোনেনি। আমি পয়সা জমাই বলে সবাই আমাকে কৃপণ বলে। দেখলে তো এখন রতন আর ওর বইয়ের কি অবস্থা। সে তুমি যাই বলো মা, তোমার সম্পত্তির কথা এ গ্রামে সবাই জানে। তুমি তো ওদের একটু সাহায্য করতে পারো, তোমাকে কত ভালো ভালো খাবার এনে দিত, তুমি খাবে, খুশি হবে এই আশায় তুমি স্বেচ্ছায় খাওনি, কিন্তু ওরা তো ওদের কর্তব্য করেছে। সব ওই সম্পত্তির লোভে। আমি কি কিছু বুঝি না নাকি? তোদের দুটোকেও পাঠিয়েছে ওই রতন আর ওর বউ। ওই সব হবে না, সম্পত্তি আমি দিচ্ছি না। যা দেখি তোরা এখন যা, আমি কাল সকালে উঠে রতনের বাড়ি যাব ভাবছি। তবে মা, শুধু রতন দাদার চাকরি যায়নি, এ গ্রামের অধিকাংশ মানুষই ওই কারখানায় কাজ করত। সকলেরই অবস্থা খুব খারাপ। এবার কি করে সংসার চলবে, খাবে, ওরা নিজেরাই জানে না। বুঝলে বউ, মেয়েটাকে অনেকদিন মাংস এনে দিতে পারিনি, তাই আজ ভাবছি ঘরে যা জমানো টাকা আছে সেটা থেকেই একটু মাংস নিয়ে আসবো, আর আমরাও একটু খাবো। সেটা হলে তো ভালোই হয়, মিনি খুব খুশি হবে। আমাদের একমাত্র মেয়ে বলে কথা,
মেয়েটা রোজ ডাল দিয়ে ভাত খাচ্ছে। তুমি বরং এক কাজ করো গিন্নি, আমাদের কিছু ভালো রান্না হলেই আমরা পিসিমাকে দিয়ে আসি। তুমি বরং মাংস রান্না হলে পিসিমাকে একটু দিয়ে এসো। না না, আমি ওসবে নেই। তোমার এখন চাকরি নেই, এখন যদি শোনে আমরা মাংস ভাত খাচ্ছি তোমার পিসিমা অজ্ঞান হয়ে যাবে। তার থেকে ভালো না জানানো। সে তুমি যাই বলো, আমরা তো আর পিসিমার মতো কৃপণ নই, তাই তুমি একটু মাংস রান্না করে পিসিমাকে দিয়ে এসো। আমাদের আর কি দোষ? ভালো ভালো রান্না হলে আমরা তো দিয়েই আসি। তোমার পিসিমাই তো খেতে চান না, সারাদিন খালি শাক পাতা খুঁজে বেড়ান। এই যে বৌমা, দুইজনে বসে আমার নামে কি নিন্দা বান্দা চলছে শুনি। বলি আমি কি এতটাই কৃপণ নাকি? মোটেও এতটাও কৃপণ নই। শোনো, আমি ঠিক করেছি গ্রামের সবাইকে মাংস ভাত খাওয়াবো। সে কি পিসিমা, আপনি মাংস ভাত খাওয়াবেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শোনো বৌমা, আমি খবর পেয়েছি গ্রামের অনেক মানুষই চাকরি হারা হয়েছে। দাদা কি খেতে পাবে? সত্যি সেটা চিন্তার বিষয়। তাই আমি ঠিক করেছি জমিদারির অনেকটা টাকার ভাগ আমি গ্রামের মানুষের সেবায় লাগাবো। প্রতিদিন সবাইকে মাছ মাংস ভাত খাওয়াবো। প্রতিদিন মাংস মাছ ভাত খাওয়াতে অনেক টাকা খরচ হবে পিসিমা। জানি খরচ হবে, তা বলে তো বিনা পয়সায় কাউকে খাওয়াবো না। সবার কাছ থেকেই টাকা নিয়েই খাওয়াবো। কিন্তু পিসিমা, রোজ মাছ মাংস ভাতের দাম দাবার মতো অবস্থা এখন যে আমাদের নেই। হ্যাঁ, টাকা নেব, তবে সেটা 1 টাকা। আর শোন, আমি নিজে হাতে রান্না করে গ্রামের সবাইকে খাওয়াবো। আমি তো ভাবতেই পারছি না বউ, পিসিমা সবাইকে মাছ মাংস ভাত রোজ খাওয়াবে, তাও আবার 1 টাকায়। তবে যাই বলো, যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের সবার চাকরিটা চলে গেছিল বলেই পিসিমাকেও আমরা মানুষ হিসেবে চিনতে পারলাম। না হলে এতদিন একটা ভুল ধারণাই ছিল। সবসময় বাইরে থেকে একটা মানুষকে যা বোঝা যায় ভেতরে তা নাও হতে পারে। একদম ঠিক বলেছ বউ, তবে এটা খুব আনন্দের যে 1 টাকায় আমরা মাছ মাংস ভাত খাবো। এরপর পিসি ঠাকুমা গ্রামের সবার জন্য রান্না করে, আর তারপর সেই রান্না গ্রামের সবাই একসাথে খেতে শুরু করে। এভাবেই সবাই রোজ 1 টাকায় মাংস ভাত পায়। বুঝলি দাদা, গরমের ছুটি পড়েছে, কি আনন্দ হচ্ছে। গরমের ছুটিতে আর স্কুল যেতে হচ্ছে না। ছুটিতে আমরা ঘরে থাকতে পাচ্ছি। কত গরমে কষ্ট হয় স্কুল যেতে। হ্যাঁ মিনি, ঠিক বলেছিস। আমাদের স্কুলটাও অনেক দূর, হেঁটে হেঁটে যেতে এই গরমে খুব কষ্ট হয়। ভালোই হয়েছে স্কুল ছুটি পড়েছে, তার মধ্যে মাঝে মাঝে বিকেলে ঝড় হচ্ছে, কত মজা হচ্ছে। বুঝলি দাদা, আমার একটা ইচ্ছা হয়েছে। এবারে যদি ঝড় ওঠে আমরা আম কুড়াতে যাব। ওই বুড়িমার আম বাগানে অনেক আম হয়েছে। আমি আর তুই অনেকগুলো আম কুড়িয়ে আনবো। হ্যাঁ রে, শুধু কষ্ট লাগে বাবার জন্য। এই ঝড় বৃষ্টিতেও বাবাকে মাঠের কাজে যেতে হয়। আমরা যদি একটু বড় লোক হতাম, আমার বাবাকে এত কষ্ট করতে হতো না। আমরা যখন বড় হব তখন অনেক টাকা রোজগার করব, মা বাবাকে আর কষ্ট পেতে দেব না। তোমার নয় ঘরে থাকলে চলবে বউ, কিন্তু আমাকে যে যেতে হবে মাঠের কাজ। অতগুলো ফসল চাষ করেছি, না গেলে সব ফসল নষ্ট হয়ে যাবে। মাঠে যাবার আগে একটু চিড়ে বাতাসা খেয়ে যেও। ভেতর ঘরে চিড়ে বাতাসা রাখা আছে, না খেয়ে যেও না। তোমার তো ফিরতে ফিরতে সেই সন্ধে।
গরমটা যা পড়েছে গিন্নি, একটু বৃষ্টি হলে ভালো হয়। আর পারা যাচ্ছে না, কিন্তু উপায় নেই, এই গরমেও মাঠে চাষ করতে যেতেই হবে। এরপর রমেন চাষি মাঠে যায় চাষ করার জন্য। তার একটা ছোট্ট জমি ছিল, সেই জমিতে সে নিজে ফসল ফলিয়ে চাষ করত। না, আজ আর চাষ করা যাবে না, প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়। একটু গাছের তলায় বিশ্রাম নিই, তারপর চলে যাব। বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এমন সময় সেখান দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছিল। সেই গরুর গাড়ির চালক ছিল সুজন। সুজন রমেনের চিৎকার শুনতে পেয়ে সেখানে হাজির হয়। বড় ব্যথা পেয়েছি বন্ধু, চাষ করতে এসেছিলাম, ঝড়ের জন্য এই গাছের নিচে বসেছিলাম। এই মোটা ডালটা যে এভাবে পায়ের ওপর পড়ে যাবে বুঝতে পারিনি। আমাকে বাড়ি অবধি দিয়ে আসবে? নিশ্চয়ই বন্ধু, তোমার বাড়ি কোথায় বলো, আমার গরুর গাড়ি আছে, সেখানে তোমাকে চাপিয়ে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু তুমি সত্যি সত্যি আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেবে তো? আসলে যা দিনকাল, এখন কাউকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস করতে পারো বন্ধু, আমার মা শিখিয়েছিল বিপদে পড়লে উপকার করতে হয়, বিপদে কাউকে ফেলে দিয়ে চলে যেতে নেই। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই মাকে অনেক ছোটতেই একটা মেলায় হারিয়ে ফেলেছি। কিন্তু মায়ের দেওয়া শিক্ষা আজও ভুলিনি। চলো, তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিই। এরপর সুজন রমেনকে তার গরুর গাড়িতে চাপিয়ে তার বাড়ির ঠিকানা অবধি পৌঁছানোর জন্য রওনা দেয়। তখন প্রচণ্ড কালবৈশাখী ঝড় উঠেছে। অন্যদিকে সেই সুযোগে মিনি আর তার দাদা আম বাগানে গিয়ে আম পাড়তে থাকে। দেখ মিনি, অনেক আম পেরেছি, আর লাগবে না, ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে। চল এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ দাদা, চল। এই আমগুলো দিয়ে অনেক আমের চাটনি আর আচার বানানো যাবে। মা মা, কত আম পেড়ে এনেছি, তুমি একটু আচার বানিয়ে দেবে? আমি আর দাদা একটু আচার খাবো। তোমার হাতের আচার খুব সুন্দর, আমাদের একটু বানিয়ে দেবে? ঠিক আছে, সেসব তো হবে, কিন্তু যা ঝড় উঠেছে, তোর বাবা যে এখনো বাড়ি ফিরলো না, মানুষটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না মা, বাবা এক্ষুনি বাড়ি চলে আসবে, দেখো। হ্যাঁ রে মিনি, তোর মুখের কথা মিললেই ভালো, আজকের ঝড়টা অন্য দিনের থেকে অনেক বেশি। আপনি আমাকে চিনবেন না বৌদি, আমি গরুর গাড়ি নিয়ে ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এই দাদার পায়ে একটা মোটা গাছের ডাল পড়ে পাটা প্রায় ভেঙে গেছে। আমি এই ঠিকানায় দাদাকে পৌঁছে দিতে এলাম। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমাদের মতো গরিব ঘরে বিপদের যেন শেষ নেই, শেষে কিনা গাছের ডাল পড়ে পাটা ভেঙে গেল। আমার মাকে যদি খুঁজে পেতাম, তাহলে দাদার এই পায়ের যন্ত্রণাটা এখনই কমিয়ে দিত। মা অনেক রকম জড়িবুটি দিয়ে ওষুধ বানাতে পারতো। আমাদের পাড়ায় এক কুঁজো বুড়ি আছে, সেই কুঁজো বুড়িকে আমি বলে পাঠাই আমার ছেলেকে দিয়ে, যদি সে কিছু ব্যবস্থা করতে পারে। তার অনেক কিছু ওষুধ জানা আছে। ঠিক আছে বৌদি, দাদাকে আপনি এবার ভেতরে নিয়ে যান, আমি দুদিন পরে এসে খোঁজ নেব। সত্যি গিন্নি, সুজন যদি সময় মতো না আসতো, আমি হয়তো আর উঠে আসতে পারতাম না, যা ভারী গাছের ডালটা পড়েছিল।
ভগবান আছে গো, বুঝলে, ভগবান আছে। তাই তো তিনি তখন সুজনকে পাঠিয়েছিল যাতে তুমি ভালোভাবে বাড়ি ফিরে আসো। হ্যাঁ, কিন্তু সুজনের জন্য খারাপ লাগে। সুজনের মা ছোটবেলায় মেলা দেখতে গিয়ে নাকি হারিয়ে গেছিল, তারপর এতগুলো বছরেও মাকে আর খুঁজে পায়নি। ঠিক আছে, তুমি সুস্থ হলে তার মায়ের একটু খোঁজ খবর নিও। যদি তার মাকে আমরা খুঁজে দিতে পারি অনেক উপকার হবে। আমি এখন আমার ছেলেকে ওই কুজো বুড়ির ঘরে পাঠাই, দেখি সে যদি কিছু জড়িবুটি দিয়ে তোমার এই ব্যথা কমাতে পারে। কি রে মানিক, এই ঝড় বৃষ্টিতে বুঝি এই কুচো ঠাকুমাকে মনে পড়েছে? বলি, এই ঝড় বৃষ্টিতে একা একা এলি কেন? বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে যে। আমি কি আর আসতে চেয়েছি নাকি ঠাকুমা? মা তো জোর করে পাঠালো। বাবা চাষে গেছিল, একটা বড় গাছের ডাল পড়ে হাঁটুটা ছিঁড়ে গেছে, অনেক রক্ত বেরিয়েছে। তাই তোমাকে মা একটু যেতে বলেছে, একটু জড়িবুটি লাগানোর জন্য। কি বলছিস রে মানিক? তাই বুঝি? তুই এখন তাহলে বাড়ি যা, আমি জড়িবুটি জোগাড় করে একটু পরেই যাচ্ছি। এরপর সেই কুজো বুড়ি জড়িবুটি জোগাড় করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সত্যি গো কুজো বুড়ি, তোমার তুলনা হয় না। এই ঝড় বাদলের দিনেও তুমি আমার স্বামীর সুস্থতার জন্য জড়িবুটি নিয়ে এসেছো। ওরে, রমেন যে আমার ছেলের মতোই। যেই শুনলাম ওর পা ভেঙেছে, আমি সাথে সাথে জড়িবুটি নিয়ে এলাম। এই জড়িবুটিটা হামালদিস্তাতে থেতো করে ওর পায়ে লাগিয়ে দিলেই ও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে কুজো বুড়ি, আমি এখনই ব্যবস্থা করছি। আর শোনো, এই ঝড় বাদলের দিনে আর তোমাকে বাড়ি ফিরে যেতে হবে না। আমি একটু গরম গরম খিচুড়ি বানাবো, তুমিও আমাদের সাথে বসে খেয়ে নিও। গরম গরম খিচুড়ি? ও যে আমার ভীষণ প্রিয়। ঠিক আছে, তবে তাই হোক, তোদের ঘরেই আজকের রাতটা কাটিয়ে দেব। হ্যাঁ গো, গরম গরম খিচুড়ি। আমার ছেলে মেয়েগুলো ঝড় বৃষ্টি হলেই খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে। তাই আমি একটু খিচুড়ি বানাবো। চলো, তুমি এখন আমাদের ঘরে চলো। সত্যি কুজো বুড়ি, তুমি কত রকমের ওষুধ জানো। এই গ্রামে তুমি আমাদের একমাত্র ভরসা। নইলে ওই শহরে ডাক্তারবাবু সপ্তাহে একদিন করে আসেন, বাদবাকি চিকিৎসা তোমার জড়িবুটিতেই সুস্থ হয়ে ওঠে। ওরে, প্রাচীন যুগে এই জড়িবুটির মাধ্যমেই সমস্ত রোগের চিকিৎসা করা হতো। আমার দিদা অনেক কিছু জানতো, তার কাছ থেকেই এসব আমার শেখা। সত্যি তুমি কত ভালো, তুমি মানুষের কত উপকার করো। তোমার ছেলেটাকে তুমি যদি ফিরে পেতে কত ভালো হতো। সবই আমার কপাল। সেই ছোট্টবেলায় সুজনকে হারিয়েছি, এখনো তার কোনো খোঁজ পেলাম না। চিন্তা করো না কুজো বুড়ি, আমার স্বামী সুস্থ হয়ে উঠুক, তোমার ছেলের খোঁজ আমরা নিশ্চয়ই লাগাবো। দেখবে তোমার ছেলেকে তুমি ঠিক খুঁজে পেয়ে যাবে। জানিস মিনি, কুজো ঠাকুমার জন্য খুব মন খারাপ লাগে। একমাত্র ছেলে, তাকে আজও খুঁজে পাইনি। হ্যাঁ রে দাদা, তুই ঠিক বলেছিস, আমারও খারাপ লাগে। সত্যি, কুজো বুড়ির ছেলেকে আমরা যদি এনে দিতে পারতাম কত ভালো হতো। হ্যাঁ রে মিনি, সুজন কাকুর মাও তো বলেছিল নানা রকম জড়িবুটি অনেক কিছু নাকি জানতো, মানুষের চিকিৎসা করতো। তাহলে কি কুজো বুড়ি? তুই একদম চিন্তা করিস না দাদা, আমাকে রাতের বেলা মা যখন খাইয়ে দেবে তখন আমি মাকে কথাটা বলবো।
ওমা মা, সুজন কাকু তো বলেছিল কালকে সকালে আমার বাবা কেমন আছে খোঁজ নিতে আসবে। তুমি একটু জিজ্ঞেস করো তো সুজন কাকুর মায়ের কি নাম ছিল। ঠিক আছে মিনি, আমি কালকেই জিজ্ঞেস করব। সত্যি আমার সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেছে, ওদেরও এখন কত চিন্তা। সুজন ভাই, তুমি এসেছো? তোমার দাদা এখন অনেক সুস্থ। ভাগ্যিস সেদিন তুমি আমার স্বামীকে নিয়ে এসেছিলে, না হলে যে কি হতো। জানো বৌদি, আমার মা সবসময় বলতো কোনো মানুষ বিপদে পড়ে আছে দেখলে তাকে সাহায্য করতে হয়। আমিও সেটাই করেছি। একটা কথা বলার ছিল ভাই, যদি তুমি কিছু না মনে করো। না না বৌদি, মনে করার কি আছে, বলুন না, কি জানতে চান বলুন। তোমার মায়ের কি নাম ছিল একটু বলবে? আমার মায়ের নাম কাজললতা দে, কিন্তু মা একটু কুঁজো ছিল, তাই সবাই তাকে গ্রামে কুঁজো বুড়ি বলে ডাকতো। এরপর রমেন সেই জড়িবুটি চিকিৎসায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তাহলে আর কি, আমরা যেটা ঠিক করেছি সেটাই হবে। আমি আর তুমি একটু বাদেই রওনা দেব। একদম ঠিক বলেছ গিন্নি। সুজন নিজেও জানে না উপকারের প্রতিদান ও কিভাবে পাবে আমাদের কাছ থেকে। চলো এবার আমরা সেখানেই যাই যেখানে ওদের দুজনকে আসতে বলেছি। কি কুজো বুড়ি, কেমন লাগছে এবার? তুমি জড়িবুটি দিয়ে আমার স্বামীকে সুস্থ করে তুলেছ, আর আমরা তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। হ্যাঁ, আর ভাগ্যিস কালবৈশাখী ঝড়টা হয়েছিল, আর ঝড়ে ওই গাছের ডালটা পড়ে আমার পাটা ভেঙেছিল, তাই তো তুমি আজ তোমার ছেলেকে ফিরে পেলে। সত্যি মা, এত বছর বাদে তোমাকে খুঁজে পেয়ে কি যে ভালো লাগছে, সবই এই দাদা বৌদির জন্য, না হলে তোমাকে কোনোদিন খুঁজেই পেতাম না। হ্যাঁ রে সুজন, ঠিকই বলেছিস। আজ যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলো মা, আজ থেকে তোমার ঘরেই আমি থাকবো, এই গ্রামেই আমি বসবাস করব। আমার একটা গরুর গাড়ি আছে, সেই গাড়িতে আমি জিনিসপত্র এই গ্রাম থেকে সে গ্রাম নিয়ে যাই। বিনিময়ে যা টাকা পাই তাতে আমাদের দুজনের খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমরা গরিব হতে পারি, কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতেও তোমাদের খাবার নিমন্ত্রণ রইল। মাঝে মাঝে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। বাহ, সবাই তো আমাদেরকে ভুলেই গেল। আমরাই তো মাকে বলেছিলাম ওই সুজন দাদার মাই এই কুজো ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আসল কাজটা তো আমরাই করেছিলাম। আমরা ছোট বলে কেউ আমাদের পাত্তাই দিচ্ছে না। দেখ দাদা, কিছু একটা বল। হ্যাঁ, সত্যিই তো, তোমাদেরও অবদান কম নয়। সেজন্য প্রত্যেক রবিবার বিকেলবেলা আমার গরুর গাড়িতে তোমাদের দুজনকে নিয়ে এই গোটা গ্রাম ঘোরাবো। কি তোমরা খুশি তো? খুব খুশি সুজন কাকু, খুব খুশি। কি মজা! আমরা প্রত্যেক রবিবার গরুর গাড়িতে চেপে হাওয়া খেতে খেতে গোটা গ্রাম ঘুরবো। কি মজা!